দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের ফার্নিচার শিল্পের যে সম্ভাবনা এবং সেই শিল্পে যে প্রযুক্তির ব্যবহার, সেক্ষেত্রে আমরা কতখানি এগিয়ে গেলাম এবং সেখানে কতখানি সীমাবদ্ধতা রয়েছে, সেটা সমাধান কিভাবে হতে পারে, তার নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন উডটেক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নইমুল হোসেন খান। জি, নইমুল হোসেন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। জি, আমি শুরুতে যে বিষয়টি বলছিলাম যে বাংলাদেশের ফার্নিচার শিল্প, তো আমরা দেখি যে এখন বাংলাদেশের যে ফার্নিচার শিল্প সেটির মধ্যে এখন আধুনিকতা এসেছে, নতুনত্বের ছোঁয়া রয়েছে। তো এটি আসলে কিভাবে সম্ভব হলো বা এটাকে আপনি কিভাবে দেখছেন এখন এই ইন্ডাস্ট্রিটার, যদি সার্বিক চিত্রটা একটু আপনার কাছে জানতে চাই, আপনার দৃষ্টিতে সেটি আসলে কেমন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ যেহেতু একটি ঘন বসতিপূর্ণ একটি দেশ, পৃথিবীর অষ্টম বৃহৎ ঘনবসতিপূর্ণ বা জনবহুল আমরা দেশ বলতে পারি। তো এই দেশে স্বাভাবিকভাবেই যে আমরা ধীরে ধীরে উন্নতি করছি, মিডল ক্লাস যে ফ্যামিলিগুলো সেগুলো বাড়ছে, আপার মিডল ক্লাস বাড়ছে, গ্রাম বা মফস্বল যে অঞ্চলগুলো সেখানে মানুষের জীবনযাত্রার মানটা বাড়ছে, যে একটু নতুনত্ব এসেছে, আধুনিকতা আসছে ধীরে ধীরে এবং এটা বাড়তেই থাকবে। তো সেই প্রেক্ষিতে ফার্নিচার বা আসবাবপত্র এমন একটা জিনিস যেটা আমাদের মৌলিক চাহিদার সাথে সম্পৃক্ত, তো এটার চাহিদাও দিন দিন বাড়তেই থাকবে। তো বাংলাদেশের মতো একটি দেশে এই মুহূর্তে আমরা 25 থেকে 30 হাজার কোটি টাকার অভ্যন্তরীণ বাজার নিয়ে আমরা কাজ করছি। তো এটা একটা বৃহৎ বাজার। তো এখানে আপনার যে ফার্নিচারগুলো বাংলাদেশে ব্যাপকভাবে এটা দেশেই তৈরি হচ্ছে, যেহেতু বিদেশি ফার্নিচার যে আমদানির যে বিষয়টা সেটা কিছু প্রোটেকশন করা আছে। তো সেই প্রেক্ষিতে আমরা বড় থেকে ছোট, মাঝারি এবং ছোট পর্যায়ের যে ক্ষুদ্র পর্যায়ের যে প্রোডাকশন হাউসগুলো আছে সারা দেশব্যাপী, তারাই কিন্তু এই ফার্নিচারগুলো তৈরি করছে এবং এই চাহিদাটা পূরণ করছে। তো এইটার এই বিশালত্বটা কিন্তু অনেকভাবেই আমরা এটা দেখতে পারি। যেমন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আরএমজি সেক্টর, যার উপর আমরা এখন নির্ভর করছি, সর্বোচ্চ বৈদেশিক আর্নিং আমাদের দিচ্ছে। তো এই ইন্ডাস্ট্রির পরে সেকেন্ড যদি আমরা চিন্তা করি তাহলে সেটা কিন্তু ফার্নিচার ইন্ডাস্ট্রি। আচ্ছা, কারণ এই ইন্ডাস্ট্রিতে 25-30 লক্ষ আনস্কিল্ড লোক কাজ করছে, সেটা কিন্তু সেকেন্ড টু দি গার্মেন্ট ইন্ডাস্ট্রি। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি যেটি বলছিলেন যে বাজারটি আসলে 20 থেকে 30 হাজার কোটি টাকা, এটা কি মানে রপ্তানির বাজারের বাইরে নাকি রপ্তানির বাজারটা মিলেই আপনি বললেন? না, এটা রপ্তানি বাজারের বাইরে, শুধুমাত্র আমাদের ডোমেস্টিক মার্কেট, শুধু ডোমেস্টিক মার্কেট। আর হচ্ছে ছোট বড় যে উদ্যোক্তার কথা বললেন সেটি কি প্রায় 40-50 হাজার হবে এরকম, না সারা বাংলাদেশে? আরো বেশি। যদিও আমাদের দেশে এগুলো তো স্ট্যাটিস্টিক্যাল ডাটা এবং যে জিনিসগুলো করা উচিত, যে ডাটা সংগ্রহ বা অ্যাসোসিয়েশনগুলোর যেভাবে পদ্ধতিগতভাবে যে মেম্বার যে কালেকশন করার বিষয়গুলো নাই, তারপরেও আজ থেকে প্রায় 10-12 বছর আগের যে লাস্ট যে এটা যে সামারিটা করা হয়েছিল, ডাটা নেওয়া হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে 72 থেকে 73 হাজার আপনার এনলিস্টেড করা হয়েছিল। তো বর্তমানে ধারণা করা হয় যে সেটার সংখ্যা হচ্ছে 1 লাখের উপরে। 1 লাখের উপরে। এর ফলে কি আমাদের একটা সময় ছিল যে প্রচুর পরিমাণে বিদেশি ফার্নিচার ইম্পোর্ট হতো, এখন কি সেটা কমে এসছে কিনা? যেহেতু বড় বড় কোম্পানিগুলো এখন চলে এসেছে, তারাও মোটামুটি আধুনিকতার ছোঁয়া দিয়েই কাজ করছে, সেক্ষেত্রে কি ইম্পোর্ট কিছুটা কমেছে? আপনার কি মনে হয়? জি, ইম্পোর্ট অনেক কমেছে। হোম ফার্নিচারের কথা যদি বলি তো ইম্পোর্ট মোটামুটি একদম প্রায় অনেক কমেই গেছে, হয়তো হার্ডলি 3-5% হতে পারে। এটা কমার কারণটা হচ্ছে যে সরকারি তরফ থেকে হাই ডিউটি ইম্পোজ করা আছে ইম্পোর্ট ফার্নিচারের উপরে। বাট অন দ্য আদার ওয়ে আরেকটা সাইড আছে, যেটা হচ্ছে আপনার হোম ফার্নিচার বা যে অফিস ফার্নিচার। এই অফিস ফার্নিচারের বিষয়টা এরকম যে এখানে আপনার কর্পোরেট কালচারের যে বিষয়টা মেনটেন করতে গেলেই তো বিশালভাবে অফিস ফার্নিচারের বিষয়টা চলে আসে। তো ওখানে আমাদের অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারিংয়ের আপনার অভাব আছে, প্রযুক্তিগত এবং অন্যান্য বিষয়ে আমরা পারি না সেভাবে করতে। কিছু র মেটেরিয়ালস এখানে অ্যাসেম্বলিং করা হয়, কিন্তু সেটা আসলে অভ্যন্তরীণ বাজার বা ওই হাই ক্লাস যারা মেনটেন করতে চান সেটা রিকভার করছে না। ফলে একটা ভালো অফিস যখন হয়
আর্কিটেক্টসরা যখন সেটা ডিজাইন করেন ওনারা মোটামুটি ইম্পোর্টেড ফার্নিচার মাথায় রেখে সেটা ডিজাইন করেন এবং তখন ওনারা হয়তো দেশের বাইরে ভিজিটেও যান, সেখানে চয়েস করেন এবং সেটারও ব্যাপক আকারে ইম্পোর্ট হয়। কয়েক হাজার কোটি টাকা তো হবেই। জি, একই সঙ্গে এখন তো নতুন ট্রেন্ড শুরু হয়েছে, বাসা বাড়ি কিংবা অফিস ইন্টেরিয়র যে ডিজাইন, সেখানেও তো এই বিষয়টা আসছে। এক্স্যাক্টলি, এটা কিন্তু এই টোটাল ফার্নিচার ইন্ডাস্ট্রির আওতাভুক্তই, হ্যাঁ, একটা পার্ট। এবং এটা ব্যাপকভাবে এখন বৃদ্ধি পাচ্ছে ইন্টেরিয়রের সাথে কিচেন ক্যাবিনেট। তো এটা একটা ভালো বিষয় এবং ইন্টেরিয়র ডিজাইন যারা করছেন তাদের কর্ম বিস্তার লাভ করছে এবং সেখানেও একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সুযোগ সম্ভাবনা দেখা দিয়েছে। জি, তার মানে আমরা দেখছি যে ফার্নিচার ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের অবশ্যই সম্ভাবনাময়, যেহেতু 20-30 হাজার কোটি টাকা আমাদের অভ্যন্তরীণ বাজার, রপ্তানির বাজার প্রায় 10-12 হাজার কোটি টাকা রয়েছে। দেশি যেটা আপনি বলেন যে ছোট যে উদ্যোক্তা, এটার সংখ্যাও প্রায় লাখখানেক ছাড়িয়ে গেছে। অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। তো এই খাতের যে ব্যাপক সম্ভাবনা, আমাদের জিডিপিতে অবদান রাখার যে একটা সম্ভাবনা, তো সেটা আমরা আসলে আরো কিভাবে কাজে লাগাতে পারি? সেক্ষেত্রে আমাদের করণীয় আসলে কি আছে? যেহেতু আপনার দেশ বিদেশের অভিজ্ঞতা আছে, আপনি যেহেতু দেশে বিদেশে এসব ব্যাপারে কনসালটেন্সি দেন, তো সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, সরকার কি করতে পারে? আসলে যে কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতে গেলে তো সরকারিভাবেই সাহায্যের বিষয়গুলো, কর্পোরেশনগুলো সবচেয়ে বেশি আসতে হবে। আমাদের দেশে তো সবকিছু এমনি এন্টারপ্রেনিয়রাই করেন, নিজেরাই উদ্যোগ নিয়ে করেন। তো এখানে ইন্ডাস্ট্রি এভাবেই এন্টারপ্রেনিয়ররা নিজের উদ্যোগ নিয়েই কিন্তু এগিয়ে এসছেন। এখন বিষয়টা হচ্ছে যে এগুলোর সাথে ব্যাকআপ ইন্ডাস্ট্রি জড়িত আছে। আপনার কেমিক্যাল প্রয়োজন হচ্ছে, লেকার্স প্রয়োজন হচ্ছে, হার্ডওয়্যার ফিটিংস প্রয়োজন হচ্ছে, সবকিছু ইম্পোর্ট করতে হচ্ছে। তো এগুলোর বিশাল ডিউটি অ্যান্ড স্ট্রাকচার আছে। তো আপনার প্রোডাক্টের দাম বেড়ে যায় অনেক। ইম্পোর্ট এক্সপোর্টের কথা যদি বলি, যে সারা পৃথিবীতে 650 বিলিয়নের উপরে ফার্নিচারের মার্কেট আছে। অনেক জায়গায় এই কথাটা বলেছি যে, যেমন উদাহরণ যদি আপনি দেখেন যে ভিয়েতনাম, ওরা 12 বিলিয়ন পার করে ফেলেছে ফার্নিচার এক্সপোর্টে। ইন্দোনেশিয়া 17-18 বিলিয়ন করছে, সেখানে আমরা মাত্র কয়েক মিলিয়ন এক্সপোর্ট করি। ভেরি নগণ্য, খুবই নগণ্য, 110 এরকম, 112 এরকম। এক্স্যাক্টলি। তো এটা থেকে উত্তরণের উপায়টা খুঁজতে গেলে আসলে প্রথম কথা হচ্ছে যে সরকারিভাবে এই বিষয়ে এগিয়ে আসতে হবে, এটাকে থার্ড সেক্টর হিসেবে ঘোষণা করতে হবে এবং এইটার যে সাপোর্টিং যে এলিমেন্টসগুলো, যেমন ধরেন ওয়ার্কার্স ডেভেলপমেন্ট, যে শ্রমিক, তাদেরকে দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে, ইনস্টিটিউশন করতে হবে, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা এটা ইনপুট করতে হবে। টেকনোলজি তো এমনি করেই আসলে মানুষ অ্যাকসেপ্ট করবে না, এই বিষয়ে তাদের ধারণা থাকতে হবে। আর শুধুমাত্র টেকনোলজি বা একটা মেশিন ধরিয়ে দিলেই ফ্যাক্টরির মান উন্নয়ন হবে সেটাও না। সাবস্টেন্সিয়াল যে বিষয়গুলো আছে, যেমন গার্মেন্টস আমরা যেভাবে এগিয়েছি সেভাবে এখানে এই বিষয়গুলো ইনপুট করতে হবে সিস্টেমগুলো। জি, আপনি এটার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকগুলো কথাই বললেন, তার মধ্যে একটি কথা আপনি বলছেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটা আমাদের গ্রো করতে হবে। মানে একটা ফার্নিচার ইন্ডাস্ট্রি গ্রো করার পেছনে কিংবা যে সমস্ত কাঁচামালগুলো লাগে সেগুলোর তো প্রায় মনে হয় 70% আমরা ইম্পোর্ট করি। সেটি যদি দেশে তৈরি হয় তাহলে তো এই শিল্পের সম্ভাবনাটা আরও বেড়ে যায়। তো সেইটার জন্য আসলে কি করা যেতে পারে? ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিটাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি? এই বিষয়ে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে প্রোডাকশনগুলো বললেন, র মেটেরিয়ালস, এগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হওয়া বাংলাদেশে খুবই জরুরি। কারণ এই বিষয়ে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, কিন্তু উদ্যোক্তারা এগিয়ে কখন আসবে? যখন সরকারি পর্যায় থেকে এই বিষয়গুলোকে প্রণোদনা দেওয়া হবে বা উৎসাহ দেওয়া হবে, সহায়তা দেওয়া হবে। এক্স্যাক্টলি, তখন তারা জানবে এটার যে সম্ভাবনা, তখনই তারা এগিয়ে আসবে। তো এগুলো না করলে আসলে তো হয়তো এন্টারপ্রেনিয়ররা তো উৎসাহ পাবে না। তো তারা কেন এগুলো ম্যানুফ্যাকচারিং এগিয়ে আসবে? কারণ আমাদের তো কম্পিট করতে হয় চায়নার সাথে এই বিষয়গুলো। তো চায়না যখন প্রডিউস করে, তো দে গো ফর ইকোনমি অফ স্কেল, এবং তাদের কাঁচামাল তো তাদের দেশেই, তাদের দেশে প্রচুর ব্যবহার হচ্ছে এবং সারা বিশ্বে তারা ছড়িয়ে দিচ্ছে। তো ব্যাপক প্রোডাকশন, তো তার ম্যাটেরিয়ালসের কস্ট চাই একদম কমে। তার মানে আমরা র ম্যাটেরিয়ালসের যতক্ষণ পর্যন্ত উন্নয়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রপ্তানির বাজারে বা বিশ্ববাজারে আমরা খুব বেশি সুবিধা করতে পারবো না। কষ্ট হবে, অনেক কষ্ট হবে, বাট স্টিল যে উপায় বা সম্ভাবনা নেই তা নয়। যেমন বর্তমানে চায়নার সাথে যে সারা বিশ্বের যে অর্থনৈতিক একটা টানাপোড়েন, পলিটিক্যাল টানাপোড়েন চলছে, এটা একটা বিশাল বেনিফিশিয়ারি কিন্তু আমাদের মতো দেশগুলো হতে পারে। তারা রিলাই করে
ভাষাগত সমস্যাও চায়নার সাথে ব্যাপকভাবে তারা ফেস করে, এবং প্রোডাক্ট কোয়ালিটি রিলায়েবিলিটির একটা ইস্যু আছে। তো বাংলাদেশের মতো দেশের সুবিধাটা হচ্ছে যে মেড ইন বাংলাদেশ ট্যাগটা গার্মেন্টসে খুব ভালোভাবে লাগানো আছে। জি জি তো মেড ইন বাংলাদেশ ট্যাগটা কিন্তু অন্য কোনো ইউরোপিয়ান সেক্টরে, হ্যাঁ। ইউরোপিয়ান আমেরিকানরা কিন্তু তারা জানে, পছন্দ করে। জি তো একটু প্রাইসিং এর এই বিষয়গুলো আমরা কিন্তু মেনটেন করতে পারবো স্টিল, যদি চায়না থেকে ইম্পোর্ট করে হলেও যদি ডিউটি স্ট্রাকচার আদার্স ভালো হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আরও কিছু বিষয় আছে, যেমন আপনার টেকনোলজি, জি যে প্রোডাক্ট আমি যেটা দেবো বা এক্সপোর্ট করবো সেটা যে কোয়ালিটি, জি ফিনিশিং এবং প্রোডাকশনের যে ভলিউম, সাপ্লাই করার যে ক্যাপাবিলিটি অর্জন করা, সেটার জন্য টেকনোলজির ইনপুটটা খুবই জি জরুরি। আমি এই প্রসঙ্গে একটি প্রশ্ন করি যে আমরা যখন ছোটবেলায় দেখতাম বা এখনো গ্রাম অঞ্চলে দেখি যে একটা ফার্নিচারের দোকানে ফার্নিচার বানানো হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, হাতে কাজ করছে, খুব বেশি টেকনোলজি নাই। কিন্তু এখন আমরা দেখছি যে বড় বড় যারা জায়ান্ট ফার্নিচার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে যন্ত্রই কাজ করছে। সম্প্রতি আমি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। টুলস ফ্যাক্টরির যে ফার্নিচার ইউনিটটা আমি দেখে এসেছি, সেখানে দেখলাম যে রোবট কাজ করছে। জি এবং কিছু কিছু মেশিন আমরা দেখলাম যেখানে এক মেশিনেই একটা পুরো ফার্নিচারের সমস্ত এলিমেন্ট বের হয়ে আসছে, যা শুধু অ্যাসেম্বলি করা হচ্ছে। আরেকটি মেশিন আমরা দেখেছি, সেটি হচ্ছে কাঠ জোড়া লাগানো হচ্ছে। তার মানে কি মানুষের কাজ আসলে এখন যন্ত্র করছে, বরং মানুষই এখন যন্ত্রের মতো সেগুলো দেখছে। এক্স্যাক্টলি। তো এই যে প্রযুক্তির যে ব্যবহারটা, সেটি আসলে বাংলাদেশে আরও কিভাবে বাড়ানো যায়, বা এখন যেহেতু আপনি এই সেক্টর নিয়ে কাজ করেন, গবেষণা করেন, কনসালটেন্সি দেন, তো এই প্রযুক্তির ব্যবহারটা কতখানি আসলে এই ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত অ্যাডপ্ট করা গেছে বা সম্ভাবনা কতখানি আছে? জি, আপনি যে উদাহরণটা দিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির, জি। একটু সুযোগ পেয়ে বলেই নেই যে এই ফ্যাক্টরিটার কমপ্লিট কনসালটেন্সি কিন্তু আমাদের করা, আমাদের কোম্পানি উডটেক ও, সলিউশন। তাই নাকি? এক্স্যাক্টলি। এটা তো আমি জানতাম না। জি, আমি আমি ব্যক্তিগতভাবে তাদের এই টোটাল যে ডিজাইন, কমপ্লিট জি। ফ্যাক্টরিটা ডিজাইন থেকে শুরু করে, এবং গ্রিনফিল্ড থেকে ফ্যাক্টরিটা দাঁড় করানো হয়েছে, আমাদের কোম্পানি করেছে। এবং বাংলাদেশ আর্মি যখন জানলো যে আমরা বাংলাদেশে এই কাজ করি, তখন তারা আমাদের দ্বারস্থ হয়, এবং আমরা 2018 সালে এই ফ্যাক্টরিটা কমপ্লিট করি, বা স্টেপ বাই স্টেপ আরও এটা বেড়েছে। এটা মোটামুটি এখন 3 লাখ স্কোয়ার ফিটের একটা খুবই আধুনিক একটা ফ্যাক্টরি, জি। ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাক্টরি আমি বলবো এই সাউথ এশিয়ার। তো যেটা আপনি প্রশ্ন করেছেন যে টেকনোলজি ছাড়া হবে না, ডেফিনেটলি ইটস মাস্ট রিকমেন্ড। তো টেকনোলজি, আবার উদাহরণ যেটা দিয়েছেন যে গ্রামে একজন হাতে কাজ করছে, জি জি তো হাতে কাজ করা খারাপ কিছু নয়, যদি একটা সেন্স আমি যদি ধরি, তাহলে হাতে যদি কাজ করে একটা দেশের কিন্তু সেটা ধরেই নিতে হবে যে আমি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব। যেমন ইন্ডিয়াতে আপনার রাজস্থানে তারা যে এক্সপোর্ট করে বিপুল পরিমাণ হাতে কাজ করা ফার্নিচার, জি জি এবং সেগুলোর দামও আছে ভালো, জি ডিমান্ডও আছে। তো হাতে যতটুকু কাজ করার যে কুটির শিল্প হিসেবে আমি শুধু যে প্রোডাক্ট তৈরি করার জন্য তাদেরকে প্রণোদনা দেই, সেই কারিগরদেরকে, এবং সেই সিস্টেমটা যদি বা সেই নকশা যদি তাদেরকে দেয়া যায়। এক্স্যাক্টলি তাদেরকে দেওয়া যায়, এবং নকশা তো তারা হাতে করছে, এবং এই পেশাটা বাংলাদেশে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। কিন্তু তারা যদি প্রণোদনা পেত, এগুলো যদি এক্সপোর্টের হাব তৈরি হতো, তাহলে কিন্তু তারাও কিন্তু বেনিফিটেড হতো। আদরে মেইন যে আধুনিক ফার্নিচার যেটা এক্সপোর্ট আপনি করবেন ইউরোপে, মিডল ইস্ট বা অন্যান্য দেশে, সেগুলো করতে গেলে যে আপনার কোয়ালিটি লেভেলটা মেনটেন করতে হবে, ফিনিশিংটা দিতে হবে, এবং তারা যে ভলিউম অফ কোয়ান্টিটি আপনাকে দেবে প্রোডাকশন করার জন্য, সেটা বানাতে হলে আপনাকে এই প্রোডাকশন টেকনোলজিটা আপনাকে অবশ্যই লাগবে। জি তার সাথে যুক্ত হচ্ছে যে আপনার খুবই ইম্পর্ট্যান্ট স্বাস্থ্য এবং নিরাপত্তা, এটা কিন্তু তারা দেখে। আমাদের দেশের ফার্নিচার ইন্ডাস্ট্রির একটা বিশাল প্রবলেম হচ্ছে যে এই বিষয়ে ভেরি হাইলি ইগনোরেন্স, মানে আমরা মালিকরা যারা এন্টারপ্রেনিয়র, এটা আমরা এটা ব্যাপারে খুব খেয়াল বেশি করতে ভাবি চাই না। না। হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনি এক্সপোর্ট করতে পারবেন না। একটা ফরেন বায়ার যখন এসে আপনার ফ্যাক্টরি দেখবে যে আপনি কিছু compliance দেখবে তারা। কমপ্লায়েন্স দেখবে, আপনি কিছু মেনটেন করছেন না, তখন সে তো ওনারা তো তখন আপনাকে অর্ডারটা প্লেস করবেন না। যেমন আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি আপনার আরেকটি গ্রুপ অফ কোম্পানিজের অনলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি। তো সেখানে যে লেকার করা হয়, পেন্টিংটা করা হয়, সেটা কিন্তু স্পেশালাইজড, যে ওয়াটার বেসড, এবং ক্ষতিকারক কিছু থাকতে পারবে না, কেমিক্যাল থাকতে পারবে জি না। আচ্ছা, জি, আমি ওই আলোচনা আরেকটু পরে যাব, তার আগে আগের আলোচনায় একটু আসি। সেটি হচ্ছে আপনি যেটি বলছিলেন যে যে
মানে এখন তো যুগ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির দিক থেকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও তো পিছিয়ে থাকবে না। অবশ্যই বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার করবে এবং করছে। তো আগে যেখানে মানুষ কাজ করছে, এখন সেখানে হয়তো যন্ত্র বেশিরভাগ কাজগুলো করছে। তো সেইটাকে তো আমরা আসলে অস্বীকার করতে পারবো না, প্রযুক্তির এই ধারাবাহিকতাকে। তো আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত ছোট ছোট ফ্যাক্টরি, আপনি হয়তো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে, সেখানে আপনি ফার্নিচারের ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন Setup. প্ল্যান্ট আপনি সেটআপটা আপনি সাজিয়েছেন, কিন্তু ছোট ছোট যারা উদ্যোক্তা আছে, যেটা সংখ্যা প্রায় 1 লাখেরও বেশি, জি। তারা কিভাবে এই প্রযুক্তির সুবিধাটা নিতে পারে? একটা টেকনোলজির দাম তো মানে অনেক বেশি, একটা মেশিনের দাম। সেক্ষেত্রে তারা কিভাবে এটাকে অ্যাডপ্ট করতে পারে? এক্ষেত্রে বিকল্প কি হতে পারে বা সরকার কি সহায়তা দিতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যেমন আমরা ব্যক্তিগতভাবে বা এন্টারপ্রেনিয়র হিসেবে আমাদের যে দায়িত্ব, যেমন আমাদের কোম্পানি আজকে 21 বছরে পা দিয়েছে উডটেক সলিউশন। জি, তো আমরা তো একটা ফ্যাক্টরি ডেভেলপ করার জন্য আমরা টার্নকি বেসিসে কাজ করি। একটা ফ্যাক্টরি যে প্রোডাকশন লেআউট প্ল্যানিং, ফ্যাক্টরি প্ল্যানিং, লিন প্রোডাকশন লাইন, র মেটেরিয়ালস ইনপুট থেকে আউটপুট, আপনার ইনস্ট্রুমেন্ট বা প্রযুক্তি সাপ্লাই, সেটা অপারেশন, ট্রেনিং, আফটার সেল সার্ভিস সব মিলে হচ্ছে আমাদের কোম্পানির কার্যক্রম। তো আমরা এত বছরের আমাদের যে অভিজ্ঞতাটা এবং দেশের বাইরে যে আমরা কনসালটেন্সি করি, তো সামরিক অভিজ্ঞতার আলোকে আমরা নিজেদের তরফ থেকে একটা সাপোর্ট আমরা প্রোভাইড করছি। জি, সেটা হচ্ছে যে আমরা কেরানীগঞ্জে আমরা প্রায় 37,000 স্কোয়ার ফিটের একটা টেকনোলজি সেন্টার গড়ে তুলেছি 2017 সালে। এটা হচ্ছে সাউথ এশিয়ার লার্জেস্ট সাচ কাইন্ড অফ টেকনোলজি সেন্টার, যেখানে হান্ড্রেডস অফ মেশিনস লাইভ থাকে। যে কোনো এন্টারপ্রেনিয়ার যারা প্রোডাকশন হাউস যাদের আছে, ইভেন ছোট যাদের, তারা এসে এখানে মেশিন চালাতে পারেন, ট্রেনিং নিতে পারেন, সব ফ্যাসিলিটিস এখানে আছে। আচ্ছা তো আমরা কিন্তু এটা করছি এজ এ দায়িত্ব থেকে, আচ্ছা, যে তারা যে টেকনোলজি সম্পর্কে তাদের তো প্রথমে জানতে হবে। তো তাদের জন্য আমরা এই হাবটা ওপেন করেছি, যে তারা এসে ট্রেনিংটা পেতে পারে এবং ট্রেনিং এর ব্যবস্থাও আছে, এবং দেখতে পারে যন্ত্রগুলো কিভাবে কাজ Exactly. করছে। কিন্তু আদার ওয়ে যে এডিশনালি যেটা দরকার এবং এর থেকে বড় যেটা দরকার, সেটা হচ্ছে সরকারি পর্যায় থেকে তাদেরকে সহায়তা প্রদান করার পুঁজি। ব্যবস্থা করা। সে টেকনোলজি দেখলো, কাজ করছে, Exactly. সবে বুঝলো, কিন্তু কিনবে কিভাবে? কিনবে কিভাবে? এখন আমরা তো যে বিজনেস এন্টিটি হিসেবে আমরা হয়তো বিলাতে পারবো না, বা ওই সক্ষমতা আমাদের হয়তো বা নেই। তো আমরা ফিনান্সিয়াল সাপোর্টের জন্য আমরা যা করি সেটা হচ্ছে ব্যাংক অথবা অন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউটদের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করি। কিন্তু সরকারিভাবে যদি তাদেরকে এই ঋণ সহায়তা প্রদানগুলো যদি না করা হয়, একটা প্ল্যান পরিকল্পনা না করা হয়, বিষয়টাকে খতিয়ে দেখে এবং ইন্টেনশন এনে অ্যাটেনশন এনে, তা না হলে তো তারা পারবে না। জি। এটা খুব ইম্পর্টেন্ট। এবং দক্ষ কারিগর গড়ে তোলার জন্যে যে ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করা উচিত সরকার পর্যায় থেকে, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে, যে বিভিন্ন শিক্ষা Exactly, প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলাম। প্রতিষ্ঠানের কারিকুলামে যদি এগুলো ইনপুট না করা হয়, জি। তাহলে তো সামাজিকভাবে এই কাজটা করার জন্য তো তাদের একটা অব্লিগেশন থাকে। যেমন একটা ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পড়তে চায়, জি। কিন্তু টেকনিক্যাল ইনস্টিটিউটে যদি আপনি ধরেন উডওয়ার্কিং ইনপুট করেন, তাহলে কাঠের মিস্ত্রি তো সে হতে চায় না। তো এটার আগ্রহটা কিভাবে জন্মাবে? যে আমরা তো দেখছি যে সম্প্রতি বাংলাদেশে ফার্নিচার শিল্পের যে মেশিনারিজ এক্সপো একটা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রদর্শনী হয়েছে এবং কিভাবে যন্ত্রপাতি কাজ করছে সেটি নিয়ে আমাদের প্রতিষ্ঠানে একটি রিপোর্টও প্রচারিত হয়েছে। আমরা একটু রিপোর্টে দেখে আসি। শিওর। জি। প্রযুক্তির বিকাশে বিশ্বে এখন রুচিশীল পণ্যের খাতেও রয়েছে প্রতিযোগিতা। ঘর সাজাবার বাসনা থেকে এখন ফার্নিচারের প্রতি বাড়তি আকর্ষণ মানুষের। বর্তমানে দেশে আসবাবপত্র বা ফার্নিচার খাতের বাজার 25,000 কোটি টাকার। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি নিয়ে আয়োজিত সেমিনার ও মেলায় বক্তারা তুলে ধরেন দেশে এ খাতের সম্ভাবনা। খাত সম্প্রসারণে কর্মসংস্থান তৈরির পাশাপাশি রপ্তানির সুযোগ কাজে লাগানোর তাগিদও তাদের। গার্মেন্টসের পরেই একটা বড় শিল্প, এটা কোনো না কোনো সময় নাম্বার 1 হতে পারে। নাম্বার 1 হওয়ার লক্ষ্য তো আমরা দেখতে পাচ্ছি। যে মার্কেটের কথা বললেন, সেই মার্কেটটা ধরতে গেলে আসলে আমাদের টেকনোলজিতে আসতে হবে, টেকনোলজিগুলো নিজেদের নিতে হবে, নিয়ে নিজস্ব প্রোডাকশন বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অংশীজন হতে সরকারি সহযোগিতা চান খাত সংশ্লিষ্টরা। গভর্নমেন্ট থেকে তো এসে বলে না এই দেশে এন্টারপ্রেনিয়ারদের সব করতে হয়,
তাহলে এই বিপুল সম্ভাবনা আছে, তো এই সম্ভাবনাগুলোকে সব একত্রিত করে কাজে লাগাতে হবে প্র্যাকটিক্যালি। ঢাকায় শুরু হওয়া ফার্নিচার খাত সংশ্লিষ্ট মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত উন্মুক্ত থাকবে ক্রেতা দর্শনার্থীদের জন্য। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম এবং রিপোর্টে আমরা দুটো বিষয় খেয়াল করলাম। এক হচ্ছে যদি নীতি সহায়তা দেয়া যায় কিংবা যদি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় তাহলে ফার্নিচার শিল্পটা আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই কিংবা তার সমকক্ষ জায়গায় যেতে পারে, তবে তার জন্য দরকার প্রযুক্তির ব্যবহার। তো এই দুয়ের কম্বিনেশনটা আসলে কিভাবে করতে পারে, সমন্বয়টা সরকার কিভাবে করতে পারে, উদ্যোক্তারা কিভাবে করতে পারে, এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে একটু নেব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। থ্যাংক ইউ। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশের ফার্নিচার শিল্পের সম্ভাবনা এবং সেখানে প্রযুক্তির ব্যবহার এবং এই শিল্পের নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন উডটেক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হোসেন খান, নইমুল ইসলাম খান। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। নইমুল ভাই, যে প্রশ্নটি আমি আপনার কাছে করেছিলাম যে একটি প্রচারিত রিপোর্টের পরিপ্রেক্ষিতে, সেটি হচ্ছে যে যদি ভালোভাবে কাজে লাগানো যায় তাহলে গার্মেন্ট শিল্পের পরপরে ফার্নিচার শিল্প স্থান করে নিতে পারে, তবে সেক্ষেত্রে দরকার প্রযুক্তি। তবে এই দুয়ের তাহলে সমন্বয়টা কিভাবে হবে? সমন্বয় আমাদের দেশে সবকিছুই তো আসলে জটিল। তবে আমরা যেটা মনে হয়, যেটা আগে বলেছি, যে আমরা এন্টারপ্রেনিয়ররা আমাদের যে দায়িত্ব থেকে যেটা আমরা করার চেষ্টা করছি। তো সরকারি পর্যায় থেকে যেটা হতে হবে যে যদি টেকনোলজি যাদের প্রয়োজন তাদের যদি কিনতে হয়, তাদেরকে সহজতে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের কাছে সচেতনতামূলক যে বিষয়গুলো, যে ইন্ডাস্ট্রি, যে একটি ফ্যাক্টরি যে ছোট, তারা তো আসলে এখন দেখা যাচ্ছে যে সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা এই ব্যবসা থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চাচ্ছে, পরবর্তী জেনারেশন এই ব্যবসাটা করতে চাচ্ছে না। তো তাদের এই উৎসাহটা তারা কোথা থেকে পাবে? তারা পাবে যদি তারা দেখে যে সামাজিকভাবে তাদের এই বিষয়ে একটা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, তারা সামাজিকভাবে কালচারালি তারা সেটা দাম পাবে। তো তাদেরকে ট্রেন করার জন্য ব্যবস্থা নিতে হবে। পাঠ্য কারিকুলামের টেকনিক্যাল যে পাঠ্য কারিকুলাম আছে সেখানে এই বিষয়টা ইনপুট করতে হবে। এবং আপনার যে বড় যারা আছে তাদের সাথে তো তাদের সক্ষমতায় টিকে থাকতে হবে। তো টিকে থাকার জন্য তাদের এই ইকুইপড হওয়া ছাড়া কোনো গতি নাই। আমি ওই বিষয়টা একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে। ধরেন যে আপনি তো এইরকম টেকনোলজি সলিউশনগুলো দিচ্ছেন বাংলাদেশের রিনাউন্ড কোম্পানিগুলো, একদম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে শুরু করে ধরেন যে হাতিল ব্রাদার্স, তারপর আরও যারা আছে নাদিয়া, বড় বড় কোম্পানিগুলোকে। তো এখন ছোট যারা উদ্যোক্তা আছে তাদের তো আসলে ওইভাবে তাদের সাথে তো কম্পিট করার সক্ষমতাও নাই, প্লাস ওই যন্ত্রগুলো কেনার সক্ষমতাও নাই। সেক্ষেত্রে আপনাদের দিক থেকে কি করার আছে? আমরা যেটা বা তাদেরকে কি কম দামে কিছু যন্ত্র দেওয়ার সুযোগ আছে? আমরা যেটা করছি যে তারাও কিন্তু মেশিন এখন কিনছে, বাট আমরা যেটা তাদের একটু দেখি যে ডিফিকাল্টিসটা আমরা ফেস করি তাদের পক্ষ থেকে। এই যেহেতু ডলারের দাম বেশি, পণ্য আমদানিকৃত পণ্য বা মেশিন আনতে গেলে সেটা অনেক প্রাইস কস্টিং দাঁড়িয়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এটা তাদের জন্য একটা পেইন। কিন্তু যন্ত্র তো তাদের লাগবেই, তো তারা বাধ্য হয়। তো এই বিষয়টা আমাদের অ্যাজ এ কোম্পানি উডটেক সলিউশন থেকে আমরা যেটা করি যে তাদেরকে আমরা ক্রেডিট ফ্যাসিলিটিস প্রোভাইড করি। আমাদের সাথে যে সাইন করা আছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের তরফ থেকে আমরা ঋণ দেওয়ার ব্যবস্থা, ব্যাংকের সাথে আপনাদের চুক্তি আছে? জি, চুক্তি আছে। আমরা তাদের সাথে ব্যবস্থা করি তাদেরকে ঋণ দেওয়ার জন্য, এবং আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি। আমাদের যে ট্রেনিং ফ্যাসিলিটিস আছে আমরা তাদেরকে সেখানে অফার করি। ইভেন আমাদের অ্যাকোমোডেশন থাকার ব্যবস্থাও আছে। তো সেখানে এসে তারা ট্রেনিং নিতে পারে
ট্রেনিং নিয়ে তারা তাদের ফ্যাক্টরিতে কাজ করতে পারে। আমরা যেটা আরও করি, যারা এন্টারপ্রেনিয়ার, ট্রেনিং কি বিনামূল্যে দেওয়া হয় নাকি টাকা দিতে হয়? না, বিনামূল্যে দেওয়া হয়। আচ্ছা, আমরা বিনামূল্যে ট্রেনিং দিই। ইভেন ফার্নিচার ডিজাইনিং এর যে ট্রেনিং, সেই ট্রেনিংটা আমরা প্রোভাইড করি, যদিও সেটার নামমাত্র মূল্য রাখা হয়, কিন্তু মেশিন পরিচালনার জন্য কোনো টাকা রাখা হয় না। আমরা আরেকটা যেটা করি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি আগে যেটা বলেছি যে ফার্নিচার যারা ম্যানুফ্যাকচারিং করছে, ছোট ছোট প্রোডাকশন হাউসগুলো, তাদের যে নেক্সট জেনারেশন, তারা যেন তাদের পিতার সঙ্গে এই ব্যবসায় যেন জড়িত থাকে। আমরা তাদের কনসালটেন্সি যে প্রোভাইডটা করি, যে আমরা তাদের পিতা এবং পরবর্তী সন্তান মানে যারা উত্তরাধিকার যারা আপনার ধরবে, আমরা Next ব্যবসার হালটা, generation. নেক্সট জেনারেশন ব্যবসার হাল ধরবে, আমরা উভয় পক্ষকে নিয়েই কিন্তু সিটিং করি, আমরা সিটিং দিই, যে আমরা চেষ্টা করি তাদেরকে বোঝাতে যে তাদের পিতার উত্তরাধিকার হিসেবে ব্যবসাটা করলে সে ফিনান্সিয়ালি কীভাবে বেনিফিট হতে পারে, সমাজে কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এবং আমরা সেইটা তাকে সহায়তা করার জন্যে আমরা কিভাবে তার পাশে থাকবো সামগ্রিকভাবে। কারণ আমরা যত ছোট ফ্যাক্টরি হোক না কেন, আমরা সেই ফ্যাক্টরিগুলোকেও আমরা কিন্তু আধুনিকভাবে সাজিয়ে দেওয়ার জন্য আমরা বিনামূল্যে ব্যবস্থা করে দিই, যে একটা ড্রয়িং করে কীভাবে সে প্রোডাকশন হাউসটা চালাবে, এবং তার যে লোকবল আছে 5 জন হোক 10 জন হোক, তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা মানে করি। তাদের সীমিত সামর্থ্যের মধ্যে কিভাবে সেটা Exactly. সর্বোচ্চ ব্যবহার করতে Exactly. পারে, সেই কনসালটেন্সিটা আপনারা দেন। Exactly, আচ্ছা, বিনামূল্যে দিই। আপনি একটু কথা বলছিলেন যে যে যন্ত্রগুলো আপনারা বিদেশ থেকে ইম্পোর্ট করেন, সেগুলো আসলে ডলারের মূল্য বৃদ্ধির কারণে তো আসলে দাম বেশি পড়ে, এবং আমরা দেখছি যে এলসি খোলার ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি আলোচনা হয় এই ডলার নিয়ে। তো আমরা কিছুদিন আগেও দেখেছি ডলারের বাজারে একটা অস্থিরতা ছিল, এখন এটা অনেকখানি সমাধান হয়ে গেছে। সম্প্রতি গভর্নরও বলেছেন যে ডলারের দাম নিয়ে আর চিন্তা করতে হবে না। তো আমরা আসলে এখন একটু ডলারের বা মুদ্রার বিনিময় হারটা এখন কি অবস্থায় আছে বাংলাদেশে, সেটি আমরা একটু দেখি। জি, যে আমরা যদি দেখি যে মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে যে ডলারের যেটি দাম, সেই ডলার এখনও বিক্রি হচ্ছে 122 টাকা দরে, আর সিঙ্গাপুর যে ডলার সেটি বিক্রি হচ্ছে 91-92 টাকা। তারপর হচ্ছে পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটি হচ্ছে 154 টাকা বা 55 টাকা এরকম। তারপর হচ্ছে ইউরো হচ্ছে 129 টাকার মধ্যেই আছে। সৌদি রিয়াল এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো তো আসলে আগের মতোই অনেকখানি স্থিতিশীলই রয়েছে। তো আমরা ডলারের বাজারটা কিন্তু, যে কথাটা বলছিলাম যে ডলারের বাজারটা তো এখন 122 টাকার মধ্যেই এখনো ফিক্সড আছে, যদিও খোলা বাজারে একটু ওঠানামা করে, সেটি তো স্বাভাবিক, কিন্তু তারপরে তো অস্থিরতাটা তো এখন আর নেই। তো এখন কি মানে এলসি খোলার ক্ষেত্রে কি কোনো সমস্যা? জি, এলসি খোলার ক্ষেত্রে এখনো বরাবরের মতোই সমস্যা এখনো আছে। আচ্ছা, যেমন আমার যেটা মনে পড়ে যে 2022 সালের আগস্ট থেকে এলসিটা বন্ধ হয়ে গেল। 2 বছর আমাদের মতো যারা এন্টারপ্রেনিয়ার বা ইম্পোর্ট যারা করেন, জি টানা 2 বছর কিন্তু আপনাকে 100% মার্জিন এলসি করতে জি, হয়েছে। জি। তো 8 মাস পরে সেটা খুলেছিল 2023 এপ্রিল থেকে। তো তারপর থেকে এখন পর্যন্ত 100%-এ আছে, কমে 75 অন নেগোসিয়েশন বা অন রিলেশন ব্যাংক প্রোভাইড করছে। ক্ষেত্র বিশেষে 50-তে আসছে, কিন্তু সেটার সংখ্যা খুবই কম। কিন্তু আগের চেয়ে সংকট কিছুটা কেটেছে কিছুটা কিনা? কমেছে, এলসি হচ্ছে, জি। এলসি হচ্ছে, কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট বা কষ্টদায়ক বিষয়টা হচ্ছে যে একজন এন্টারপ্রেনিয়ার আপনি 100% বা 75% অগ্রিম টাকা দিয়ে কতদিন ব্যবসা করতে রাইট, পারবেন? শতভাগ মার্জিন তো খুব টাফ বিষয়। আর আপনি যখন একটা অর্ডার করলেন, এটা ম্যানুফ্যাকচার তৈরি করতে 1 মাস 1.5 মাস 2 মাস সে নেবে, শিপমেন্ট হবে 1 মাস ধরে আসবে, আপনি 3-3.5 মাস ধরে আপনি আপনি যে ইনভেস্ট করলেন 100% বা 75%, আপনি 3 মাস পরে আপনি পাচ্ছেন হাতে, আপনি সেটা বিক্রি করছেন আরও 1 মাস 4 মাস। তো আপনার অ্যাডভান্স দেওয়া যে টাকাটা, সেটা আপনি 4-5 মাসের আগে কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না। বাট আপনার ডিমান্ড তো শুধু অতটুকুই নয়, আপনাকে হয়তো আরও 7টা 8টা 10টা এলসির দিকে যেতে হচ্ছে। তো কতগুলো প্রি ইনভেস্টমেন্ট বা অ্যাডভান্স ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন? ইনামুল হোসেন খান, আরেকটি বিষয় সেটি যেটি আপনি বলছিলেন এটার আলোচনার আগে, যে ধরেন যে ঠিক আছে যে ছোট ছোট উদ্যোক্তারা কিংবা মাঝারি লেভেলের উদ্যোক্তারা তারা কষ্ট করে সরকারের কাছে ঋণ নিয়ে কিংবা আপনাদের মধ্যস্থতায় ঋণ নিয়ে তারা সেট আপটা করলো, কিন্তু কথা হচ্ছে এই মেশিনগুলো চালাবে কে? সেই দক্ষ জনশক্তি কি আমাদের আছে? খুবই বা এই গুরুত্বপূর্ণ জনশক্তির প্রশ্ন। মানে সমস্যাটা সমাধানটা কিভাবে হবে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন।
এইটার জন্য আমরা কাজ করছি আমাদের তরফ থেকে, যেটা আগে বলেছি যে আমাদের ট্রেনিং সেন্টার আছে। আমরা এখানে যারা ফার্নিচার ম্যানুফ্যাকচার করছেন, বড় ফ্যাক্টরি, মধ্যম সারি বা ছোট, সবাইকে আমরা বলি যে আপনাদের কারিগরদের এখানে আপনারা পাঠান এবং আমরা ট্রেনিং দিয়ে দেবো বিনা পয়সায়। অথবা আমরা রিসেন্টলি যেটা আরও করতে যাচ্ছি যে যারা ইন্ডাস্ট্রিতে জড়িত না, ধরেন যারা কারিগররা কাজ করে না, ওয়ার্কাররা ফ্যাক্টরিতে নাই, একদম একদম নতুন যারা আসতে চায়, শিখতে চায়, তাদের জন্য আমরা ট্রেনিং প্রোগ্রাম অফার করতে যাচ্ছি। কিন্তু এটাই আসলে মানে এটা অপ্রতুল, আমাদের একার পক্ষে এটা কতটুকু সম্ভব। তো সর্বোপরি ঘুরে ফিরে একটা কথাই আসবে যে সরকারি প্রতিষ্ঠান থেকে, সরকার থেকে এই বিষয়গুলোতে আসতে হবে যে বাংলাদেশে যে টেকনিক্যাল স্কুলগুলো আছে সেখানে এই সাবজেক্টটা আসতে হবে, তাদেরকে ইকুইপড হতে হবে এবং সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আমি বিষয়টা বলি যে বাংলাদেশের টেকনিক্যাল স্কুল তো অনেক আছে সরকারিভাবে 240টার মতো। সেখানে কি এগুলোর উপর পড়াশোনা নেই। উডওয়ার্কিং টেকনোলজি আছে হচ্ছে কিছু টেকনিক্যাল স্কুলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে আছে, একদম ফোর্থ সেশনে গিয়ে সেমিস্টারে গিয়ে করানো হয়, যেটা সাফিসিয়েন্ট না। তো আপনারা তো কারিগরি শিক্ষা বোর্ড কিংবা পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো যাতে অন্তর্ভুক্ত হয়, এই ব্যাপারে আপনারা তো ভূমিকা নিতে পারেন। আমরা ভূমিকা নিচ্ছি, আসলে অনেক বছর ধরেই আমরা কিন্তু কাজ করছি এই কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে। ইদানিং কাজের পরিমাণটা আরও বেড়েছে, কারণ এনএসডি কাজ করছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। আমরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিকে আমাদের তরফ থেকে তারা যে সিলেবাস বা চেয়েছে সেটা আমরা প্রোভাইড করেছি ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল উডওয়ার্কিং এর জন্য কি হওয়া উচিত। তো টেকনিক্যাল কিছু বিষয় আমরা কিন্তু তাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোভাইড করেছি। তো সেগুলো নিয়ে কাজ চলছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে টেকনিক্যাল স্কুলগুলোতে যদি যে টেকনোলজিগুলো প্রয়োজন সেগুলো যদি না থাকে তাহলে আপনি ট্রেনিং শিক্ষার্থীদের কি দিবেন? আমরাও আসলে আশা করি যে আপনাদের উদ্যোগে বা আপনাদের সহযোগিতায় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টিতে নজর দেবেন। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে, বিস্টককে। আসসালামু আলাইকুম। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই।